শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন বৈশাখী ঠাকুরের লেখা ধবল বিষ। বৈশাখী ঠাকুরের জন্ম 14 এপ্রিল শ্রীরামপুরে। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় 2004 সালে একটি জনপ্রিয় পত্রিকায়। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তিনি গল্প উপন্যাস লিখেছেন। এখনও পর্যন্ত তাঁর লেখা গল্পগ্রন্থের সংখ্যা 8টি। সেরা গল্পকার হিসেবে বিজন ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার পেয়েছেন 2021-এ। আজকের গল্প বৈশাখী ঠাকুরের লেখা ধবল বিষ। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় সোমক, অর্ণব, অরিজিৎ, অনির্বাণ, সুদীপ্ত ঘোষ, সুদীপ্ত রায়, বিহু, সৌমিক ব্যানার্জি, সৌমিক পোদ্দার, তাপস, বিশ্বজিৎ, উজ্জ্বল, কল্পলাল, রাজীব ও অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে বৈশাখী ঠাকুরের লেখা ধবল বিষ। বেলটা আজকে কি একটু জোরেই বেজে উঠল? তিন্নি ইশারা করলো তার ভাই তোতনের দিকে। পুরনো লজ্জলে একটা মোবাইল, সেই মান্ধাতা আমলের। সেটাকে নিয়ে একটা খেলা খেলছিল তোতন। এই মোবাইল নিয়ে তারা বাইরে বেরোয় না। সবাই হাসে তাদের দেখে। বয়স অল্প হলেও অপমানিত বোধ করে তোতন। গত 5 বছরে কিভাবে যেন তাদের সংসারের সব শ্রী হারিয়ে গেল। তোতন দরজাটা খুলে একটু আশ্চর্যই হল। বাবার হাতে বড় একটা খাবারের প্যাকেট, আর তা থেকে ফিশ ফ্রাইয়ের গন্ধ ভুরভুর করছে। খাবারের সুগন্ধটা তিন্নির নাকেও এসে ঠেকেছে। দৃশ্য দেখে সেও খানিকটা অবাক। এত খরচ করার মতো অবস্থা তো এখন আর নেই। তাহলে বাবার ফ্যাক্টরি প্রায় 5 বছরের ওপর বন্ধ। তার মধ্যে মায়ের ক্যান্সার হয়েছিল। এত ব্যয়বহুল চিকিৎসা করিয়েও মাকে বাঁচানো যায়নি। সেরকম চাকরিও বাবা জোটাতে পারছিল না। বাবার বয়সও হয়ে গিয়েছে। চট করে এই বয়সে চাকরি অত সহজ নয়। তাই প্রতিদিন এখন সকালে উঠে চিন্তা করতে হয় দুবেলা খাবারের জন্য। সেখানে সন্ধ্যাবেলা ফিশ ফ্রাই নিতান্তই বিলাসিতা। রুমাল দিয়ে কপালের ঘামটা মুছে বাবা তিন্নিকে বলল, ফিশ ফ্রাইগুলো স্যালাডের কাসুন্দি দিয়ে প্লেটে সাজিয়ে দিত। দেখ, প্যাকেটে করে ওরা কাসুন্দি, স্যালাড সব দিয়েছে। আর জমি একটু চা করতো মা, কতদিন ভালো করে খাইনি। নে কর, একটু চা কর। বাবা, তুমি আজ ফিশ ফ্রাই নিয়ে এলে? এত টাকা খরচা করলে? চাকরি পেলে নাকি? তা বলতে পারিস। সত্যি বাবা? আচমকাই আনন্দের বান বাড়ির 4 দেওয়ালে। বাড়িতে সবার একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। দাঁড়াও তবে, এক্ষুনি বেশি দুধ আর এলাচ দিয়ে একটা জব্বর চা বানিয়ে আনছি। তারপর একসঙ্গে বসে ফিশ ফ্রাই খাওয়া হবে। আমি সোহম বাগচি, অর্থাৎ তিন্নি আর তোতনের বাবা। মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। দুর্গাপুরের গ্রাফাইট ফ্যাক্টরিতে জীবনের প্রথম চাকরি। বেশ ভালো পোস্টেই, ভালো মাইনেপত্তর, সুযোগ সুবিধাও প্রচুর। নতুন বিয়ের পর তো কোয়ার্টার্স, মালি, নিজের যানবাহনের তেল, ইলেকট্রিক বিল সবই কোম্পানি বহন করত। কিন্তু সুখ যে এত ক্ষণস্থায়ী হবে কে জানত। মাঝে মধ্যেই চাপানো উত্তর শোনা যেত। তবে 2 মালিক পক্ষের ঝামেলায় একদিন শেষমেশ সত্যি কোম্পানিটা বন্ধ হয়ে গেল। বন্ধ হবার পর 6 মাস মতো অর্ধেক মাইনে পেয়েছিলাম। তারপর তো তাও না। কত ধর্না, কত আন্দোলন, কত পোস্টার পড়ল, কিন্তু শেষ পর্যন্ত ফলপ্রসূ কিছুই তেমন হলো না। কলসি থেকে জল গড়ালে তা যেমনি একদিন শেষ হয়, তেমনি টাকা পয়সারও একদিন টানাটানি শুরু হলো। তারপর যখন রাখির অসুখ ধরা পড়ল,
তখন তিন্নির বিয়ের জন্য বিপদে আপদে তুলে রাখা টাকা সব সব জলের মতো বেরিয়ে গেল। তবু মানুষটাকে বাঁচানো গেল না। স্ত্রীর মৃত্যুর পর মাথা গোঁজার যে ঠাঁই করেছিলেন তা বিক্রি করে একটা ভাড়া বাড়িতে উঠে এসেছিলেন সোহম। বাড়ি বিক্রির এককালীন টাকার ইন্টারেস্টেই এখন মোটামুটি সংসার চালাচ্ছেন। বাচ্চা দুটো কিরকম সংগ্রাম করে তার সাথে। অবশেষে এই কোম্পানিটা তার অভিজ্ঞতার মর্যাদা দিতে রাজি হয়েছে। তিন্নির সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন, ইংরেজিতে অনার্স নিয়ে বাড়ির সামনের কলেজেই পড়ে। দূরে ভালো কোনো কলেজে সে চেষ্টাই করেনি, কারণ তখন যাতায়াত ভাড়াটাও একটা বাড়তি খরচা তাঁদের কাছে। এখানে বাড়ির সামনের কলেজে সে সাইকেলে করে যেতে আসতে পারবে। সেরকম কোনো কোচিং তার ভাগ্যে জোটেনি। বন্ধুবান্ধবরা যা নোটস দিয়ে সাহায্য করেছে, আর ভরসা ছিল কলেজের লাইব্রেরি। ক্লাসগুলো নিয়মিত করত তিন্নি। প্রফেসররাও যথেষ্ট সাহায্য করেছেন। তবু যদি একটা কোচিং নেওয়া যেত তো তিন্নি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস পেত। বাবার চাকরি পাওয়ার খবর তার সেই আকাঙ্ক্ষাটাকেই যেন আরো উস্কে দিল। বাবা তো নতুন চাকরি পেয়েছে, এবার নিশ্চয়ই একটা কোচিংয়ে। তিন্নি, একবার শোন তো মা। যাই বাবা, বলো কি বলবেন? দেখ, তুই তো নিজেই প্রায় পড়াশোনা করিস, তবে আমার মনে হয় কোচিং নিলে তোর রেজাল্টের আরও উন্নতি হতে পারে। আজ বিকেলে আমার সঙ্গে একটু যাবি তো? একটা কোচিংয়ে তোকে ভর্তি করে দেব। বন্ধুদের থেকে স্যারের ফোন নাম্বার জোগাড় করে চীনে যেতে তেমন অসুবিধে হলো না। কিন্তু গিয়ে স্যারের বাড়িতে বেল টিপতে যিনি দরজা খুলে দিলেন তাকে দেখে কেমন থতমত খেয়ে গিয়েছিল তিন্নি। সেই লম্বা চাপদাড়ি, ভাবালো চোখ দুটো। সেও তার স্বভাবসিদ্ধ নিবিড় দৃষ্টি আর মুচকি হাসি দিয়ে পর্যবেক্ষণ করেছিল ক্ষণকালের জন্য তাকে। তারপর তিন্নির বাবা অর্থাৎ সোহমের দিকে চোখ পড়তেই আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে ভেতরে। আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার। আচ্ছা, এটা কি প্রফেসর অনিকেত মজুমদারের বাড়ি? আমরা আসলে ওনার সাথে একটু দেখা করতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উনি আছেন। আপনারা ভেতরে এসে বসুন, আমি বর্তাকে ডেকে দিচ্ছি। তিন্নি বুঝতে পারল এই যুবা পুরুষটি স্যারের ছোট ভাই। তবে কি এখানে পড়তে এলে রোজই দেখা হবে? ভাবতেই একটা ঋণ ঋণে আনন্দের তীর তীর করে সুর সঙ্গীতের মূর্ছনা যেন সারা শরীরে খেলে গেল। একটু দেরি করে হলেও অবশেষে একটা পছন্দসই চাকরি পেয়েছেন সোহম। মাস ছয়েক হলো জয়েন করেছেন। কাজের অ্যাম্বিয়েন্স ভালো লাগছে, সবাই তাকে বেশ সম্মান করে। কোম্পানির বড় কর্তারাও তাকে সমীহ করে কথা বলেন। পে স্কেলও যথেষ্ট ভালো। তবে কিছুদিন হলো বড় কর্তাদের মধ্যে একটা চোরা টেনশন কাজ করছে। ওর ইমিডিয়েট উপরে যে বস আছেন অর্থাৎ মিস্টার অর্ণব ত্রিপাঠী বলেছেন, আর সোহমের সাথে কিছু জরুরি কথা আছে, ওকে একবার পাঠিয়ে দিন তো। এমনিতে তাদের কোম্পানিটা একটা শিশুদের জন্য দুধ তৈরির কোম্পানি, যথেষ্ট নামডাক আছে। দুগ্ধপোষ্য শিশুদের খাবারের সাথে কোনো বাবা মাই কোনো সমঝোতা করতে চান না, সে পিতামাতা গরিব বা ধনী যাই হোক না কেন। দাম বাড়লেও দিনে দিনে তাদের বিক্রিবাটা বেড়েছে বই কমেনি। হালে একটা নতুন কোম্পানি বাজারে শিশুদের উপযোগে দুধ নিয়ে এসেছে, বিজ্ঞাপনে প্রচুর টাকা ঢেলেছে। তাছাড়া যেটা ব্যাপার হলো, তারা তাদের তৈরি দুধের থেকে 5 টাকা কমও নিচ্ছে। এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকার ক্ষেত্রে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে বড় কর্তাদের মধ্যে। কয়েক মাস দেখার পর পরিসংখ্যান জানাচ্ছে অনেক দোকানই তাদের দুধ কম তুলেছে। তবু ম্যানেজমেন্ট একটু ধৈর্য ধরতে বলেছিল, কারণ হুজুগে পড়ে অনেক সময় মানুষ নতুন জিনিসের প্রতি আকর্ষণ বোধ করে। প্রাথমিক কৌতূহল কেটে গেলে ফের পুরোনো জিনিসে ফিরে আসবে। তখনই বিজ্ঞাপন টিমের সুব্রতদা বলেছিলেন, এখন আর ব্র্যান্ড লয়্যালটি বলে কিছু নেই। তাহলে কি দাম কমাতে বলছো? না, আপাতত দাম কমাবার দরকার নেই, আপনি ফ্রি গিফট দিন। আর বিজ্ঞাপনটা আমরা একটু অন্যভাবে দিই। প্রতি দুধের প্যাকেট সাথে একটা করে দুধ খাবার কার্টুন চিহ্নিত বাটি দেওয়ার কথা চারিদিকে বিজ্ঞাপনের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। প্রস্তাবটা খাটল, তবে বিরাট যে সাড়া পাওয়া গেল তা নয়। পরের ম্যানেজমেন্ট মিটিং আগামীকাল আছে।
তার আগে ত্রিপাঠীদা একটু সোহমের সাথে কথা বলতে চায়। পড়তে গিয়ে বুকটা দুরু দুরু করছিল তিন্নির। যদি তার একবার দেখা পায়। ফার্স্ট ইয়ারের পর বেশ কিছুদিন ছুটি ছিল তাঁদের। এর মধ্যেই বাবার এই চাকরি পাওয়া আর স্যারের কাছে ভর্তি হওয়া। সেদিন এই বাড়িতে তাকে দেখে থেকে তিন্নির ভেতর যেন একটা সুনামি বয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে কয়েক মাস যাব তার চোখেই পড়ছে না। এক একদিন আশায় আশায় থেকে নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে তিন্নি। তারপর নিজেকে এইভাবে সান্ত্বনা দেয় যে তার নির্দিষ্ট পড়ার দিনগুলো জানার কথা নয়, তবে প্রতিদিনই পড়তে যাবার সময় আশায় বুক বাঁধে। একদিন হঠাৎ এক্সট্রা ক্লাসের জন্য অন্য একটা দিন ডাকলেন স্যার। আজ একটু বেশি আশা ছিল, কারণ দিনটা ছিল অন্য। কিন্তু আজও বুঝে দেখা হলো না। বাড়ি ফেরার পথে একটা ফাঁকা মাঠ পেরিয়ে তাকে আসতে হয়। সেটার পাশ দিয়ে আসার সময় আচমকাই সাইকেলের শব্দটাতে তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এই জায়গাটা বেশ নির্ঝুম আর ফাঁকা, এখান দিয়ে একা না যাওয়াই ভালো বলে সাইকেল থেকে নামল সে। তারপর তার পাশে পাশে হেঁটে চলল। এক ফাঁকে মুখটা শুধু ওপরে তুলে তার দিকে তাকালো তিন্নি। বুকের ভেতর তখন উথাল পাথাল, প্রবল আনন্দের বন্যা। সেও চোখ মেলে তাকেই দেখছিল। ওফ, সেই চোখের দৃষ্টি! এবার থেকে এই জায়গাটা আমি পার করে দেবো, ঠিক আছে? না চাইতে একটা হাসি খেলে গেল তিন্নির মুখে। বিনা ভূমিকায় এমন এক অবতারণা যেন যুগ যুগ ধরে তাকে চেনে। এবার একটু সাহস করে সোজাসুজি তার চোখের দিকে তাকালো। সেও এক অদ্ভুত মোহময় দৃষ্টি নিয়ে তার দিকে সকৌতুকে চেয়েছিল। নাম জানো আমার? না। তবে তুমি জানতে না চাইলে অবশ্য ঠিক আছে। না না, জানতে চাই তো। তাহলে জিজ্ঞেস করছিলে না কেন? আজকাল তো এরকম লজ্জাবতী লতা তো বাজারে পাওয়াই যাবে না। মিউজিয়ামে গিয়ে রেখে আসতে হবে দেখছি। যা বোঝা যাচ্ছে আমি বকে যাব আর তুমি শুনে যাবে। আমি কিন্তু খুব ভালো শ্রোতা। হ্যাঁ, সে আর বলতে, তাও ভালো 5টা শব্দ ওরফে একটা বাক্য মুখ দিয়ে বেরিয়েছে। তুমি কিন্তু নামটা বললে না। রজত, চলো দুটো রোল খাই। এই প্লিজ না বলো না জান। যাব। এগ চিকেন রোল যে আগে খায়নি তিন্নি তা নয়, তবে তার যেমন অপূর্ব স্বাদ তা বুঝেই প্রথম মালুম হলো। রজতেরও একই কথা মনে হলো। তবে সে তো তিন্নির মতো পেটের ভেতর কিছু রাখে না, যথেষ্ট প্রগল্ভ। অনর্গল বকবক করে যা মনে আসে বলে যায়। বড় একটা কামড় দিয়ে বলল, ব্যাপক বানিয়েছে কিন্তু। হ্যাঁ বলো। হ্যাঁ, দারুণ। আরে এর আগেও আমি এখান থেকে খেয়েছি, কিন্তু এত ভালো লাগেনি কখনো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। যাক, তোমারও তাহলে আমার মতোই অবস্থা। আসলে স্থান মাহাত্ম্য বলে না একটা কথা আছে, জানো তো? তবে এই ক্ষেত্রে কিন্তু স্থান মাহাত্ম্য নয়, সান্নিধ্য মাহাত্ম্য। এবার হাসতে হাসতে বিষম খাওয়ার পালা তিন্নির। রজত দ্রুত দোকান থেকে জলের জাগ এনে দিল, তবে তার নাকানে চোবানি অবস্থাটা দেখে বেশ মজা পেয়েছে। খাওয়া শেষ হলে আবার তারা বাড়ির পথ ধরল। খানিকক্ষণ দুজনেই চুপচাপ। তারপর রজতই যথারীতি মুখ খুলল। দাঁড়াও না, আমি চাকরি পাই তখন দুজনে মিলে গিয়ে বড় রেস্তোরাঁয় খাবো, ঠিক আছে? কি করো তুমি? যাক, এইটুকু কৌতূহল অন্তত প্রকাশ পেয়েছে। জার্নালিজম পড়ি ম্যাডাম, মানে হই এলো, আর বেশি দিন নেই, মাস 3 মামলা। এর মধ্যেই নেমে পড়েছি মাঠে। টুকটাক রোজগারও হচ্ছে। খুব বড় 2টো পত্রিকায় ইন্টারভিউ দিয়ে এসেছি, আর 2টো পরীক্ষাই কিন্তু আমার বেশ ভালো হয়েছে। অন্তত আমি হ্যাপি। আর এবছরের শেষে আমি চাকরিজীবীর দলে পড়ব বলেই আমার একটা আশা। তারপর তার দিকে তাকিয়ে আলতো করে হাত ধরে বাকি রাস্তাটা যাবার জন্য অগ্রসর হলো। আজকাল কেমন সব ভালো ভালো খবর পাচ্ছে তিন্নি। চারিদিকে সব কিছু যেন ভালো হচ্ছে। তবে কি জীবনের কালো অধ্যায় কেটে গেল?
বুকের ভেতর একটা ঋণ ঋণে আনন্দ অনুভব করে তিন্নি। একটা ভালো লাগার রেশ, ভালোবাসার আবেশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। মায়ের ছবির দিকে তাকিয়ে চোখটা জলে ভরে ওঠে তার। ত্রিপাঠীদা যে এই প্রস্তাব দেবে তা সোহম সত্যি ভাবেনি। বেয়ারাকে বলে ঠান্ডা পানীয় আনিয়ে রেখেছিল ত্রিপাঠীদার জন্য। ঠান্ডা কোক বড় প্রিয় ত্রিপাঠীদার। স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন মানুষ নন। মুখের রসনা তৃপ্তি ওর কাছে শেষ কথা। এসে প্রথমে বাড়ির সবার কুশল মঙ্গল জানতে চাইলেন। মামুলি 2-4 কথা বলার পরই বললেন, আচ্ছা বাগচি সাহেব, আপনাকে এবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কিন্তু। প্রথম দফায় পদমর্যাদার উন্নতির ইঙ্গিত ভেবেছিল সোহম। বেশি আশা করতে নেই, তাই মুখে কিছু না বলে জানতে চাইলেন, ব্যাপারটা কি? দেখুন, কোম্পানি বেশ লসে রান করছে, তাই অনেক কাটছাট করে বহু কিছু ঢেলে সাজাতে হবে। পায়ের তলার মাটিটা বুঝে কেঁপে গেল। লসে রান মানেই তো এখন কোম্পানির স্বার্থে চারিদিকে কর্মী ছাঁটাইয়ের হিড়িক উঠেছে। খুব বেশি দিন সে চাকরিতে ঢোকেনি, তবে কি তাকেই প্রথম জবাই হতে হবে? কিন্তু ত্রিপাঠীদা তো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলছিলেন। একটু যুক্তি দিয়ে ভেবে একটা গলা খাঁকারি দিয়ে সোহম বললেন, মানে প্রোডাকশনের ক্ষেত্রে বলছেন তো? না না, প্রোডাকশনের ক্ষেত্রে নয়, তার থেকেও অনেক বেশি কিছু। আরে আপনি কোম্পানির চিফ কেমিস্ট, আপনি একমাত্র পারেন কোম্পানিকে আর এই শত শত মানুষের রুজি রোজগারকে বাঁচাতে। ভেবে দেখুন। একটু একটু বুঝতে পারছিল সোহম, কিন্তু যেন বিশ্বাসই হচ্ছিল না তার। দেখুন, আমার বলার কিছু নেই। ম্যানেজমেন্ট টিম কাল সবিস্তারে আপনাকে বলবে। আমি শুধু আপনাকে মানসিকভাবে একটু প্রস্তুত করে দিতে এলাম। প্রোডাকশন কস্ট কিন্তু কমাতে হবে, প্রফিট বাড়াতে হবে অ্যাট এনি কস্ট। শেষের 3টে বিলেতি শব্দ যেন বড্ড বেশি জোর দিয়ে বলে গেলেন। দুশ্চিন্তার রেখা ফুটে উঠল সোহম বাগচির কপালে। সে জানে প্রোডাকশন কস্ট কমিয়ে প্রফিট বাড়ানোর মানেটা ঠিক কি কি উপায়ে সেটা হয় তাও তার অজানা নয়। তবে গত 1 মাস ধরে সে যা ভয় পাচ্ছিল তাই সত্যি হতে চলেছে। বুকের ভেতরটা কেঁপে উঠল সোহম বাগচির। কলেজ থেকে বেরিয়ে মালবিকা অর্থাৎ তিন্নি দেখল অদূরে রজত দাঁড়িয়ে আছে। বেশ সাজুগুজু করে এসেছে, কোথাও গিয়েছিল মনে হয়। সেখান থেকে শটান আসছে। তাকে দেখতে পেয়েই এক রাস উচ্ছ্বাস নিয়ে তার দিকে হাত নাড়ল। তিন্নিও হাত নেড়ে তার দিকে দ্রুত এগিয়ে এলো। সে কাছে আসতে রজত তাকে জিজ্ঞেস করল, বলো কি খাবে বলো। ব্যাপার কি বলো তো? মেজাজ খুব শরীফ দেখছি। আরে আগে কি খাবে বলো, মোগলাই, চাইনিজ নাকি কন্টিনেন্টাল? সেখানে বসেই জমিয়ে সব বলবো তোমাকে। অনেক কথা জমে আছে বুঝলে। মানে রেস্তোরাঁয় বলছো? অফকোর্স মল্লিকা আজম, এবার থেকে তোমার সব শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব আমার। তাহলে চলো আর চাইনিজ খাই। কলেজ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে এদিকে। তার মধ্যে শাহজাদি বলে যেটা আছে সেটার গেট আপও ভালো আর খাবারের মানও ভালো। আজকাল না সত্যি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, দেখাও হচ্ছে না তোমার সঙ্গে। তাই আজ যতটা সময় পারবো তোমার সঙ্গে কাটাবো। আচ্ছা, স্টার্টারে স্যুপটা অর্ডার করি কেমন? এই ওয়েটার, এদিকে 2টো চিকেন ক্লিয়ার স্যুপ দেবেন প্লিজ। রজত স্যুপে গোলমরিচ ঢালতে ঢালতে তিন্নির দিকে তাকালো। তিন্নি ততক্ষণে ধোঁয়া ওঠা স্যুপ ফুঁ দিয়ে শুরুত করে চুমুক দিয়ে টানার চেষ্টা করছে। চোখটা স্থির করে তার দিকে তাকিয়ে রজত বলল, ম্যাডাম, আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি, সামনের সপ্তাহে জয়েনিং। চোখ দুটো চকচক করে উঠল তিন্নির। হাতটা এগিয়ে রাখল রজতের হাতের ওপর। মুহূর্তের জন্য সময় বুঝে থমকে গেল। বড্ড অনিশ্চয়তায় ভুগছিল মেয়েটা। আসলে এই অল্প বয়সেই জীবনের এত ওঠানামা দেখেছে যে কিছুতেই যেন কোনো কিছু না হওয়া পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারে না। তিন্নির নরম হাতের চেটোটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল রজত। ফুল্গু নদীর ধারার মতো চোখ দিয়ে বেয়ে পড়ল হইল না জল।
চিন্তা করো না তেমনি, খুব শিগগিরই তোমাকে আমি বিয়ে করে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দেবো। কোনো ভয়, দুঃখ, দুর্দশা আর তোমাকে স্পর্শই করতে পারবে না। খুব আনন্দ করে দুজনে মিলে জীবনটা কাটিয়ে দেবো। চলো এখন খেয়ে নাও, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আর কি অর্ডার দেবো সেটাও ভেবে নাও। আর এদের স্পেশাল মিক্সড চাউটা কিন্তু অবশ্যই নেব। আর সাইড ডিশটা তুমি অর্ডার দাও দেখে শুনে, ঠিক আছে? পরিতৃপ্তির সাথে সেদিন খেয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল তিন্নি। রজতকে যেন আরো বেশি করে ভালোবেসে ফেলল। না চাইতেই কি করে যে তার সব প্রয়োজন, ইচ্ছে, শখ, আহ্লাদ বুঝে ফেলে। এমন এক জাদুকরকে তার জীবনে আনার জন্য সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। ম্যানেজমেন্ট মিটিং থেকে ফিরে ঘর অন্ধকার করে শুয়েছিল সোহম। নিজের সাথে প্রচন্ড এক যুদ্ধ চলছে। এরকম অসাধু কাজ সে আগে কখনো করেনি। না, নৈতিক দিক থেকে সে এত নিচে নামবে না। দরকার হলে ছেলে মেয়েদের সাথে কথা বলে চাকরি ছেড়ে দেবে। সারা দেশের ছোট ছোট শিশুদের সে এইভাবে বিপন্ন করতে পারে না। সামাজিক দায়িত্ব বলে কি কিছুই থাকবে না? দরজায় আওয়াজ হলো। কাজের মেয়েটা দরজা খুলে দিল। ছেলেটা ফুটবল খেলে ফিরল মনে হয়। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল মাঠে, অর্থাৎ ফুটবল কোচিংয়ে যাওয়া। আবার পুরোদমে প্র্যাকটিস শুরু করেছে। নতুন বুট, প্যাড, জার্সির প্যান্ট সব কিনেছে। ঢুকে খেয়াল করল পাশের ঘরে বাবা শুয়ে আছে। বাবা, তুমি এসে গেছো? লেটস সেলিব্রেট। আমি স্কুলের ফুটবল টিমে সিলেক্ট হয়ে গেছি। আর আজকে স্যার বলেছেন কলকাতার বড় ক্লাবে কোচিংয়ে ভর্তি করে দিলে আমার আন্ডার 19-এর টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অনেক টাকা লাগে নাকি ওখানে। আমি বলেছি আমার বাবা এখন ভালো চাকরি করে, আমাদের আর আগের মতো অসুবিধে নেই। তাই না বাবা? তুমি স্যারের সঙ্গে একটু কথা বলে নিও, স্যার দেখা করতে বলেছেন তোমাকে। সোহম ঢোক গিলল। বাচ্চা ছেলের এত উৎসাহ উদ্দীপনায় জল ঢেলে দিতে একটুও মন সায় দিল না। বাচ্চা দুটো তো কম কষ্ট করেনি তার সাথে। এই একটু সুখের মুখ দেখছে আবার সব। কই কিছু বললে না তো? আচ্ছা, তোমার কি শরীর খারাপ? আলো নিভিয়ে শুয়ে আছো যে? হ্যাঁ রে, মাথাটা বড্ড ধরেছে। তোকে পরে আমি চিন্তা ভাবনা করে বলবো, কেমন? ঠিক আছে, খুব বেশি দেরি করো না কিন্তু। প্রচুর লোক চান্স পাওয়ার জন্য মুখিয়ে আছে। যে সিদ্ধান্তটা বেশ বুকের জোরে নিতে যাচ্ছিল সোহম, সেটাতে যেন প্রথম ধাক্কায় একটা বড় হোঁচট খেল। অবুঝ বাচ্চা ছেলে, ঠিক করে বোঝালে হয়তো বুঝবে ঠিকই। এইরকম এলোমেলো চিন্তা যখন সোহমের মাথায় ঘুরছে, ঠিক তখন তিন্নিও বাড়ি ফিরল। ইদানিং বেশ ফুর্তিতেই থাকে তিন্নি। যত বড় হচ্ছে আরও যেন মায়ের মতো দেখতে হয়ে যাচ্ছে। কতদিন পর একটু হাসি খুশি আনন্দের বাতাবরণ আকাশে বাতাসে। তার চাকরি ছাড়ার খবরে এই সুন্দর মুহূর্তগুলো মুছে যাবে না। তিন্নিমা, কাছে আয়, তোর সাথে দুটো কথা ছিল। হ্যাঁ বাবা, আমারও তোমার সঙ্গে কথা আছে। সামনের মাসে কলেজ থেকে এক্সকারশনে যাচ্ছে, আমিও যাব বাবা এবারে। এতকাল তো কোনো কিছুতে আমি যেতে পারিনি। এখন তো তুমি ভালো চাকরি করছো বাবা, আমি কিন্তু এবার যাব। 3,000 টাকা লাগবে, আমি আমার নাম দিয়ে এসছি। বুঝলে বুঝলে তুমি? বাচ্চাগুলোর কথা ভেবে কেমন দুর্বল হয়ে পড়ল রজত। থাক, এক্ষুনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ভালোভাবে সব দিক বিবেচনা করে না হয় বলা যাবে। বিছানার পাশের টেবিলে মুঠোফোনটা বাজছিল। সে হাতে তুলে নিয়ে দেখল তিন্নির স্যার। একটু অবাকই হলো। মেয়েটা তো লেখাপড়ায় রীতিমতো সিরিয়াস। তবে কি ইদানিং ফাঁকি মারছে নাকি? তরিতে খেলে গেল মাথায়। স্যারের ছোট ভাই রজতের সাথে দেখেছিল বটে তিন্নিকে একদিন। পাড়া থেকেও কানাঘুষো শুনতে পাচ্ছে। সেই বিষয়ে কি? একটু ভয়ে ভয়ে সোহম ফোনটা তুলল। একটু গলা খাঁকারে দিয়ে বলল, হ্যাঁ স্যার, বলুন। আছেন কেমন? ওই একরকম চলে যাচ্ছে স্যার। আপনি কেমন আছেন বলুন? মন্দ না, আমারও একরকম চলে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আপনিও নিশ্চয়ই আমার মতো চারিদিক থেকে শুনতে পাচ্ছেন।
আমার ছোট ভাই রজত আর আপনার মেয়ে মানে তিন্নির কথা বলছিলাম আর কি। হ্যাঁ, তা আমারও কানে এসেছে বটে। দেখুন, এখনকার দিনে এটা তো কোনো ব্যাপার নয়। আমাদের মালবিকাকে পছন্দই আছে। আর তার চেয়েও বড় কথা, আমার ছোট ভাই মানে রজত নিজে আপনার মেয়েকে পছন্দ করেছে। সেক্ষেত্রে আমাদের কারোর কিছু বলারই নেই। যেটার জন্য মূলত আপনাকে ডিস্টার্ব করা সেটা হচ্ছে আর বছর খানেকের মধ্যে আমি ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। আমার বাবা মা দুজনেই বছর আষ্টেক হলো গত হয়েছেন। ভাই ছোটই ছিল বলতে গেলে তখন। আমার স্ত্রী মাতৃস্নেহে তার দেখাশোনা করেছিল। ওর বিয়েটা দিয়ে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে রজত বাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকায় চাকরি করছে। প্রথম স্টার্টিংয়েই ওরা যা দিচ্ছে দেখে শুনে চক্ষু স্থির। আপনার মেয়ের কোনো অসুবিধে হবে না বলেই আমার ধারণা। কিন্তু এত তাড়াতাড়ি? এখনো তো 1 বছর পড়ুক না, ফাইনাল ইয়ারটা পরীক্ষা দিক, গ্র্যাজুয়েশন হয়ে যাক। কিন্তু আমার পরিস্থিতিটা তো জানেন আপনি। দেখুন, আমি জানি বলেই আপনাকে ফোন করে আমাদের পরিকল্পনাটার কথা জানালাম। আসলে কি জানেন, আপনাকে সত্যি কথাটা খুলেই বলি। আমার বিদেশে এক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ এসেছে, সাথে গবেষণার কাজও চালিয়ে যেতে পারবো। তার আগে আমি ওর বিয়েটা দিয়ে যেতে চাই। এটা আপনি ছাড়া বাইরের আর কাউকেই বলিনি। বোঝেনি তো আজকাল মানুষের কিরকম সব মনোভাব। আপনাকে বিশ্বাস করে বললাম। আপনিও কথাটা কিন্তু 5 কান করবেন না প্লিজ। না না, সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। অভয় দিচ্ছেন তাহলে? 100 বার। আসলে আমার অর্থনৈতিক পরিস্থিতিটা তো একটু টলমলো, তাই আর কি। সে এক সময় ছিল, এখন তো আর নেই। পাস্ট ইজ পাস্ট। এখন তো আপনি নামি কোম্পানির চাকুরে, আর মিছমিছ চাপ নেবেন না। আমাদের কোনো দাবি দাওয়া নেই, কোনো কিছুই না। শুধু মেয়েকে পাঠালেই হবে। আমার গিন্নিরও ভারী পছন্দ মালবিকাকে। ভালোই জমে গেছে দুজনের। দেখুন, এত কথা তো আর ফোনে হয় না। আপনি একদিন আসুন না আমাদের বাড়িতে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাব। আরে মশাই, আজকালকার দিনকাল ভালো নয়। দেখছেন না, রাস্তাঘাটে অল্প বয়সী ছেলে মেয়েদের কি ছিরি, কোথায় গিয়ে কি করে বসবে তার ঠিক ঠিকানা আছে। তার চেয়ে বলি কি, ওই বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। সে আপনি হয়তো একদিক দিয়ে ঠিকই বলছেন, কিন্তু আমার একটু সময়ের প্রয়োজন ছিল আসলে। সে সময় তো হাতে আছে। আপনি বরং একদিন সময় করে আমাদের বাড়ি ঘুরে যান। সামনের সপ্তাহে চলে আসুন না। শুধু আসবার আগে একটা ফোন করে দেবেন। ঠিক আছে তাহলে, আবার পরে কথা হবে, কেমন? আমার আবার একটা জরুরি মিটিং রয়েছে, ছাড়ছি এখন। মেয়ের বিয়ে বলে কথা, আর হাতে একটা মাত্র বছর সময়। এমতো অবস্থায় আর চাকরি ছাড়া প্রায় অসম্ভব আমার পক্ষে, অসম্ভব। সোহম একটা দীর্ঘ শ্বাস ফেলল। জীবন যে তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে কে জানে। বড্ড অসহায় সে, বড্ড নিরুপায়। রজত যে ভেতর ভেতর এত কিছু করে বসে আছে তা তিন্নিকে ঘুণাক্ষরেও জানতে দেয়নি। বাবার মুখ থেকে শুনে প্রথমে সে বেশ অবাকই হয়েছিল। বাবা একটু আহত হয়েছিল তা বেশ বুঝেছিল তিন্নি, বাইরের কারোর থেকে এটা শুনতে হলো বলে। এমনিতেও ইদানিং সে লক্ষ্য করছে কোনো কারণে বাবার চোখে মুখে সেই দীপ্তিটা যেন নেই। কি যেন এক মহা দুশ্চিন্তায় আছে। ভাইকে বলাতে ভাই সান্ত্বনা দিয়েছিল। ওফ, তোর বিয়ে হয়ে যাবে, তুই চলে যাবি, সেটা ভেবেই বাবার কষ্ট হচ্ছে। তোকে আসলে খুব ভালোবাসে তো বাবা, তাই। 100% সত্যি কথা, বাবা তাকে ভালোবাসে, কিন্তু সোহম বাগচি কোনো দুর্বল মনের মানুষ না। কত প্রতিকূল পরিস্থিতিতে সে কিভাবে সংগ্রাম করেছে তা অন্য কেউ না জানুক, তিন্নি নিজের চোখে দেখেছে। কখনো ভেঙে পড়তে দেখেনি বাবাকে। তাকে সামনে উদাহরণ রেখেই তারা জীবন পথে এগিয়েছে। সেই মানুষটা কি কারণে এত দুর্বল হয়ে পড়েছে কে জানে। তার কারণে হলে এখনো তো সে 1 বছরের উপর বেশ কিছুদিন আছে। আর 3 মাস বাদে তার ফাইনাল পার্ট 2 এক্সাম, তারপর তার রেজাল্ট, তারপর বিয়ের প্রশ্ন।
সেই জন্য এখন থেকে উতলা হবার মতো মানুষ তো তার বাবা নন। তাছাড়া তার ছোট পিসি তার পরীক্ষা হয়ে গেলে এসে থেকে বাজারঘাট থেকে আরম্ভ করে সবকিছুর দায়িত্ব নিয়ে বন্দোবস্ত করে দেবেন বলে কথা দিয়েছেন। কি এক অজ্ঞাত কারণে সেদিন রজত তাকে আচমকা জিজ্ঞেস করেছিল, এই তোমার বাবা কোথায় যেন কাজ করেন তিনি? বাচ্চাদের ফুড কোম্পানি নিউট্রিমিল্কে উনি যেন কোন পোস্টে আছেন? চিফ কেমিস্ট। কেন বলো তো? আরে না, এমনি। এমনি? হ্যাঁ গো, এমনি। বলে তার সুন্দর হাসিটা ফের উপহার দিয়েছিল রজত। তিন্নি ভেবেছিল হয়তো বিয়ের কারণে আত্মীয় স্বজনেরা বেশ ভালোই খোঁজখবর নিতে চায় মেয়ের বাড়ির সম্বন্ধে, তাই হবে হয়তো। তারপর ফের অন্য প্রসঙ্গে অন্য কোথায় চলে যাওয়াতে আর মনে ছিল না তিন্নির। আজ হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়াতে একটু কেমন যেন খটকা লাগলো তার। আরে আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন মিস্টার বাগচি? আমি তো বুঝছি না। এতটা অমানবিক এত সহজে হতে পারছি না ত্রিপাঠীদা। স্ট্রিট ইমিউনাইজেশন ইজ দ্য বেস্ট ইমিউনাইজেশন, জানেন তো সেটা আপনি, তাই না? গম্ভীর গলায় মিস্টার ট্যান্ডন কথাটা বললেন। কত শত শিশুর ক্ষতি শুধু না, আপনি আইন দিকটাও ভাবুন। মরিয়া হয়ে একবার শেষ লড়াইয়ের চেষ্টা করল সোহম। সে জানে দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে, এখান থেকে ফেরার পথ নেই। এই অসাধু লোকেদের সাথে তাকে সহযোগিতা করতেই হবে। টেবিলের অন্য প্রান্তে কোম্পানির লয়ার বসেছিলেন। তিনি মোটা বই খুলে চশমা টেনে এনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আইনি কথাই যদি বলেন, জানেন না 2016 সালে ভারতবর্ষে একটি আইন পাশ হয়েছে। 1 মিলিগ্রাম মেলামাইন দুধের পাউডার বা গুঁড়োতে মেশানো যাবে। FSS এই তরল মানে লিকুইড দুধে এর পরিমাণ লিটার প্রতি 0.15 মিলিগ্রাম ধার্য করেছে, আর অন্যান্য খাদ্যে 2.5 মিলিগ্রাম। এই পরিমাপগুলো আইনত সিদ্ধ। হ্যাঁ জানি তো, এতদিন তো তাই করে এসেছি। হ্যাঁ তাই করেছেন তো, আপনাকে তো এর চেয়ে বেশি কিছু কেউ করতে বলছে না। সামান্য একটু পরিমাণ আপনি বাড়িয়ে দেবেন, বাস। কোথায়, কতটা, কিভাবে, আরে সেটাই তো আপনার কাজ। না না না, আমরা কিন্তু কেউ এ ব্যাপারে মাথা গোলাবো না। হ্যাঁ, বলাটা সহজ ত্রিপাঠীদা, কাজে করার ঝুঁকি যে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ব্যাপারটা বুঝছি, কিন্তু আপনি আপনার কাজে অত্যন্ত দক্ষ। আপনি ঠিক সুকৌশলে এটার একটা উপায় ঠিক বার করবেন, তার ফলে আমাদের মুনাফা বাড়বে। এতগুলো লোকের রুজি রোজগার জড়িয়ে আছে এই কোম্পানির সাথে। আপনি সারা দেশের বাচ্চার কথা ভাবছেন, অথচ আপনার সামনে যে আপনার নিজের সব লোক চারপাশে রয়েছে, তাদের ভবিষ্যতের কথাটা একটুও চিন্তা করবেন না। এই কীরকম কাণ্ডজ্ঞানহীন কাজ হচ্ছে বলুন দেখি। আরে নিজেই তো বলছেন সামনের বছর মেয়ের বিয়ে দেবেন। চাকরিটা চলে গেলে চলবে? একটু ভেবে দেখুন দেখি। আপনার মেয়ে মানে সে তো আমাদেরও সন্তান সম। আপনি মন দিয়ে কোম্পানির হয়ে কাজ করুন। কাল আর্লি আওয়ারে এসে মানে চাইলে খুব ভোরেও আসতে পারেন। মাস্টার স্যাম্পেলে প্রয়োজনীয় রদ বদল করে আপনার আন্ডারে যে আছে তাকে কাজ বুঝিয়ে চলে যাবেন। তারপর আপনার এই মাসটা কাটলে নতুন লট প্রোডাকশনটা একটু স্মুথ হলে আপনি 10 দিনের ছুটি নিয়ে আপনার পছন্দসই জায়গায় ঘুরে আসুন। হ্যাঁ, আপনার পরিবার নিয়ে যাবেন, শুধু ডেস্টিনেশনটা বলবেন, বাকি দায়িত্ব খরচা সমস্ত কোম্পানি। না 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 না, চিন্তা করবেন না। আপনাকে আমরা কিন্তু আমাদের একজন বলেই মনে করি। যান, বাড়ি যান, ঠান্ডা মাথায় চিন্তা করুন কি উপায় কি করলে অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ দুধ বলে নিউট্রিমিল্ক প্রমাণিত হবে। বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন। দেখুন, আপনার ভালো থাকার দায়িত্ব আমাদের, আপনার ছেলে মেয়ের সুন্দর সোনালী ভবিষ্যতের দায়িত্ব আমাদের। বলে উনি উঠে চলে গেলেন। সোহমের যেন বাক্যস্ফূর্তি হল না। শুকনো গলাতে ঢোক গিলল। ক্লান্ত পায়ে লাইব্রেরির দিকে গেলেন। কি করলে কি হবে একবার ভালো করে পড়াশোনা করে দেখে নিতে চায় সে। তারপর আরেকবার ল্যাবে ঢু মারবে না হয়। সারা রাত ঘুমল না সোহম। এত অস্থির লাগছিল নিজের যে বলার নয়। পায়চারি করছে অনবরত।
মন থেকে দ্বিধা দ্বন্দ্ব যেন কিছুতেই কাটছে না। যতই মনকে প্রবোধ দেয় ততই যেন বিবেক নামের কাঁটাটা গলায় বিঁধতে থাকে। এ যেন নিজের সাথে নিজের লড়াই। রজত ল্যাপটপ নিয়ে বিছানায় নেট ঘাঁটছিল। সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে সে সত্যিই চিন্তিত। গত দুদিন যাবৎ নিত্যদিন পত্রিকায় খুব ছোট করে একটা খবরের কাভারেজ দেখেছে সে। এক শক্তিশালী দেশের মিল্ক স্ক্যান্ডেলের মতো এখানেও চলছে এই ভেজাল দুধ নিয়ে দুর্নীতির কারবার। এটা নিয়ে একটা বড় কভার স্টোরি করতে চায় সে। রজতের মনে পড়ল একবার তার সাংবাদিক বন্ধু রিতম বলেছিল এই ঘটনাটা। বিশদে জানবে বলে ফোন করলো তাকে। সে বলল, বুঝলি, সালটা ছিল 1930। জার্মানির এক বৈজ্ঞানিক উইলিয়াম এফ ট্যালবট মেলামাইন নামে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন। সিমেন্টের মতো দেখতে, একদম সাদা পাউডারের মতো চেহারা এই মেলামাইনের। এটাকে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে যেমনই এটাকে সুউচ্চ তাপমাত্রায় ফর্মালডিহাইডের সাথে মেশানো হলো, অমনি এই পাউডার মল্ডেবল একটি পদার্থে রূপান্তরিত হলো। এবং এটার সবচেয়ে বড় সুবিধে যেটা, সেটা হলো এই রূপান্তরিত পদার্থ কিন্তু ভঙ্গুর নয়। এমন একটা জিনিসের যে বিভিন্ন জায়গায় প্রয়োগ হবে, এ আর আশ্চর্য কি। মেঝের টাইলস থেকে খাবারের প্লেট, চায়ের কাপ এবং প্লাস্টিক কারখানাতে এর বিপুলভাবে প্রয়োগ হতে লাগবে। কিন্তু চিরকালই কিছু অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ থাকে যারা অসাধু ব্যবসায়ীদের উস্কে দেয়। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এক শ্রেণীর লোক জানতে পারলো যে মেলামাইনে 67% নাইট্রোজেন আছে। আর ঠিক এইখানেই এর অপপ্রয়োগের মূল রহস্য নিহিত। কিরকম? দেখ, যে কোনো খাবারে কতটা পরিমাণ প্রোটিন আছে এটা যাচাই করা হয় কেলডাল বা বলতে পারিস কেলডাহাল প্রসেস টেস্টের মাধ্যমে। এতে দেখা হয় যে সেই খাদ্য পদার্থে কত পরিমাণে নাইট্রোজেন আছে। যত নাইট্রোজেনের পরিমাণ বেশি, তত সেটা প্রোটিন পদার্থে ভরপুর। অতঃপর সেই সব দুর্নীতিপরায়ণ মানুষদের মুহূর্তও লাগলো না যে মেলামাইন দিয়ে মেঝের টাইলস বানানো হচ্ছে তা খাদ্য সামগ্রীতে মিলিয়ে দিত। তাতে ল্যাবরেটরির পরীক্ষায় খাবারের গুণমান বাড়ল। বুঝেছি। আবার ধরা পড়ার অবকাশও রইল না। অতঃপর এই পাউডার মেশানোর ফলে তাদের মুনাফাও দেদার হলো, তাই তো? একদমই তাই। শুরুতে এই বিষাক্ত পাউডার গবাদি পশুর খাবারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছিল। এদিকে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে তখন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টে প্রোটিন সমৃদ্ধ খাবার বলে হু হু করে বিকোচ্ছে বাজারে। এবার 2010 সালে খতিয়ে দেখার পর আমেরিকায় এই জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়। কিন্তু মানুষের লোভের শেষ নেই, তা তো জানিসই। তাই শুধু পশুর খাবার নয়, এবার তাদের চোখ পড়ল ইনফ্যান্ট মিল্ক পাউডারের দিকে। বাস, তাতে মিশিয়ে দিলে ল্যাবে পরীক্ষায় দেখা গেল যে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, অর্থাৎ কিনা প্রোটিনে টইটুম্বুর। ফলে বিজ্ঞাপনের ভাষাতেও ওই চমক রইল। কারেক্ট, ঠিক ধরেছিস। কিন্তু এদিকে এই মেলামাইনযুক্ত দুধ খেয়ে যখন 3 লক্ষের বেশি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তখন তদন্ত করে দেখার পর এই জালিয়াতি ঠিকই ধরা পড়ে যায়। সেই দেশের 3 লক্ষ বাচ্চা এই মিল্ক স্ক্যান্ডালের শিকার হয়েছিল। দেশের সরকার তখন যুদ্ধকালীন তৎপরতার সাথে ব্যাপারটা মোকাবিলা করতে নেমে যায়। বিদেশে যখন সুবিধে করা গেল না, তখন সেই সব অসাধু ব্যবসায়ীর ভারতের দিকে নজর পড়ল। আর আমাদের এখানে তো এমনিতেই খোলা বাজারে ভেজাল বিক্রি হয়। শুকনো দুধের পাউডারে 1 মিলিগ্রাম মেশানোর অনুমতি আছে ঠিকই, কিন্তু এই মাত্রাকে সামনে রেখে কে যে কত মিলিগ্রাম মেশাচ্ছে তার খবর আর কে রাখছে? ছোট ছোট বাচ্চারা এইসব খেয়ে যে কি পরিমাণ অসুস্থ হচ্ছে তার খবরও তো কেউ রাখছে না। রজতের মাথাটা দপদপ করতে থাকে। এত সহজেই লোকগুলো ধরা পড়বে না, কিন্তু প্রাথমিক কিছু ধরপাকড় করলে হয়তো একটু হলেও সতর্ক হবে। তাই সে রিতমকে বলে, শোন, আগামীকাল ডানকুনির কলেজরায় একটা দুধের ফ্যাক্টরিতে তুই, আমি আর রানা হানা দেব। ওখানেও একজন লোককে ফিট করে রেখেছি যে কিনা গোপন ক্যামেরা নিয়ে তৈরি থাকবে। আর দ্বাররক্ষীকেও বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করার কথা আগে থেকেই বলা আছে। গোপন সূত্রে যে খবর এসেছে
সেটা যদি সত্যি হয় তাহলে প্রধান ঘাঁটি কিন্তু ওটাই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, রানাকে নিয়ে আমি চলে যাব ঠিক। আর শোন, আমি সব সময় তোর পাশে আছি। দেখ না, মূল্যবোধ মানবিকতা বলে কিছুই আর রইল না এই পৃথিবীতে। কত দিন বাদে যে তারা আবার বেড়াতে এলো তার ইয়ত্তা নেই। তিন্নি তোতনের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে দেখে প্রাণটা জুড়িয়ে গেল সোহমের। তার বুকের দুই পাঁজরের জন্যই আজ এই সমঝোতা করতে সে রাজি হয়েছে, নতুবা আবার পথে বসতে হতো। কোম্পানি খরচ খরচা সব বহন করেছে। আজ 4 দিন হলো তারা আন্দামানে বেড়াতে এসেছে। বঙ্গোপসাগরের সবুজ জলের দিকে তাকিয়ে ছিল সোহম। এমন সময় তিন্নির ডাক শুনতে পেল। বাবা চলো চলো, স্পিড বোট রাইড নিয়ে একটা। ও তোরা নে, আমায় আর টানিস না। পড়ন্ত বেলায় ছেলে মেয়ে দুটোর হোটোপাটে দেখতে যে কি ভালো লাগছিল। তখনই আবার ছেলেটা স্নরকেলিংয়ের জন্য বায়না করল। স্নরকেলিংয়ের পয়সাটা মিটিয়ে দিয়ে আসতে না আসতেই মোবাইলটা বেজে উঠল সোহমের। পর্দায় চোখ রাখতেই বুকটা ছ্যাঁত করে উঠল। ত্রিপাঠীদার কল। হয়তো সৌজন্যমূলক ফোনই করেছেন, তবু কেন যে বুকটা দুরু দুরু করে উঠল। লোকজনের ভিড় থেকে একটু সরে গিয়ে কলটা নিলেন তিনি। ফোনটা কানে নিতেই ত্রিপাঠীদার গলাটা একটু গম্ভীরই ঠেকল। বাগচি সাহেব কেমন ঘুরছেন? ভালো ত্রিপাঠীদা, ভালো। বাচ্চা দুটোর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। তা তোমাকে দূরে পাঠিয়ে টেন্ডন সাহেব তো একদিকে ভালোই করেছেন। এরকম কেন বলছেন দাদা? কিছু কি হয়েছে? হ্যাঁ, আরে দূরদর্শী মানুষ তো, আগে থেকেই তো কিছু হবে টের পেয়েছিলেন, তাই তো আপনাকে সরিয়ে দিয়েছিলেন। কি হয়েছে একটু খুলে বলুন না। সারাক্ষণই আমি একটা চিন্তায় আছি। ঘুরছি ফিরছি সবই করছি দাদা, কিন্তু গলায় যেন একটা কাটা বিঁধে রয়েছে। আপনার নতুন ফর্মুলায় দুধের প্যাকেট মার্কেটে যাবার 1 মাসের মাথায় তো আপনি বেরিয়ে গেলেন। নতুন লট মার্কেটে নামার 3 দিন বাদেই 4টে শিশু অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে ভর্তি। তাদের বাবা মা জানিয়েছেন বাচ্চারা মায়ের বুকের দুধ আর নিউট্রি মিল্ক ছাড়া আর কিচ্ছু খেত না। তা মায়ের দুধ নিয়ে তো আর সমস্যা নেই, তা হচ্ছে অমৃত সমান। কিন্তু ওই যে নিউট্রি মিল্কের নামটা চলে এলো, বাস। উত্তেজিত হয়ে পড়েছে সোহম। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। তো তারপর আর কি, বিভিন্ন সংবাদপত্র এসে আমাদের গোডাউনে হানা দিতে লাগলো। তবে আমাদের তো অনেক দিনের কোম্পানি, একটু হলেও বাজারে গুডউইল তৈরি হয়েছে। সিকিউরিটি গার্ডরা হই হই করতে করতে অত্যন্ত দ্রুততার সাথে সব নতুন প্রোডাকশনের পেটি সরিয়ে পুরনোগুলো শুধু রেখে দিয়েছিল। একটু হইচই করে জোর খাটিয়ে ঢুকে স্যাম্পেল নিয়ে ল্যাবরেটরিতে দিয়েও কোনো ফল হয়নি। তবে আপনার ওই নিত্যদিন পত্রিকার এক ছোকরা সাংবাদিক বেশ ঘোরেল মালটা, বুঝলেন? বাচ্চাদের মা বাবার কাছ থেকে তাদের ওই দুধের যে কৌটো ছিল না, আরে সেটা চেয়ে নিয়ে গিয়ে শহরের কোন এক ল্যাবরেটরিতে দিয়ে দিয়েছে। বাস। আরে সেই ল্যাবরেটরির মালিক কিছু পয়সার ধান্দাতে আমাদের খবর দিয়ে দেওয়াতে আমরা কেসটা সামলে নিয়েছি। উল্টে সাংবাদিকই তো ধোঁকা খেয়ে গেছে। শুনছো তো সোহম? চুপ করেই সব কথা শুনছিল সোহম। বুকের ভেতর হাতুড়ি পিটছিল আর মাথায় কেবল ঘুরপাক খাচ্ছিল হাজার চিন্তা। ত্রিপাঠীদার কথায় একটু গলা খাঁকারে দিয়ে বলল, হ্যাঁ বলুন, সব শুনছি আমি। এখন আরো কয়েকটা দিন গেলে ব্যাপারটা আরো থিতিয়ে যাবে। তা আপনার ফেরার প্ল্যান কবে? আর তো 3 বাকি, তারপর ফ্লাইটে করে বাড়ি ফেরা। শুনুন, যে জন্য আপনাকে ফোন করা, আপনি আরো 3-7 বাদে কলকাতায় ফিরবেন। কিন্তু আমার যে টিকিট কাটা ত্রিপাঠীদা। আরে বেশ তো, তাহলে কোনো আত্মীয়ের বাড়ি 10 কাটিয়ে তারপরে আপনার এলাকায় ফিরুন। আপনার স্যালারি কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু আপনি তো বলছেন যে ব্যাপারটা সামলে দিতে পেরেছেন। আরে হ্যাঁ, সামলে তো দেওয়া হয়েছে, কিন্তু সকলেই তো আপনাকে তলব করেছিল। আপনি আউট অফ স্টেশন বলে পার পেয়ে গেছেন। ব্যাপারটা পুরো থিতিয়ে গেলে আর অন্য ঘটনায় শহর যখন আবার জড়িয়ে যাবে, তখন আপনি কলকাতায় ঢুকবেন, এরকমই আমাদের ইচ্ছে।
তাতে আপনারই সুরাহা হবে বলেই আমার বিশ্বাস। বুঝতে পারলেন কেসটা? এবার আপনি আপনার সুবিধে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? শোনেন, আপনাকে আগাম সব জানিয়ে রাখলাম, আর এখন ছাড়ছি তাহলে। আপনি এখন বাচ্চাদের নিয়ে এনজয় করুন, আর অফিসের মোবাইলটা ভুলেও অন করবেন না। আমরা আমাদের প্রয়োজন মতো আপনার মোবাইলে ঠিক যোগাযোগ করে নেব, বুঝলেন? ফোনটা ছাড়ার পর সোহমের মাথায় কেবল নিত্যদিন পত্রিকার নামটা ঘুরছিল। কোথায় যেন শুনেছে। হালকা সন্দেহটা হতেই সোহম টের পেল গায়ে কিরকম কাঁটা ফুটে উঠেছে। তরুণ সাংবাদিক রজত নয় তো? আশ্চর্যজনকভাবে তিন্নি লক্ষ্য করল আন্দামান থেকে ফিরে এসে থেকেই নানাভাবে রজতের বিরুদ্ধে কথা বলে চলেছেন বাবা। আচমকা এমন আচরণের কারণটা জানা নেই তার। অল্প বিস্তর তার স্বাধীনতাতেও যে হস্তক্ষেপ হচ্ছে তার টের পাচ্ছে তিন্নি। সময়ের একটু বেশি দেরি হলেই ঘন ঘন ফোন করছে বাবা। এখন প্রশ্নের আর সময়ের এমন ঘেরাটোপ যে রজতের সাথে দেখা করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। রীতিমতো লুকিয়ে জড়িয়ে দেখা সাক্ষাৎ করতে হয়। তবে রজতের বেশি হেলদোল নেই এতে। জিজ্ঞেস করলে তেমন সদুত্তর দেয় না, শুধু ভুরু কোঁচকে খানিক কি যেন ভাবে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, সময় হোক নিজেই সব জানতে পারবে। এই কারণেই আমি চট করে কোনো ড্রাস্টিক স্টেপ নিতে পারছি না। তবে খুব বেশি দিন তো এভাবে চুপ করে আমি বসে থাকবো না। চোখের সামনে এই অন্যায়টা আমি কিছুতেই দেখতে পারবো না। দিল্লি দিশেহারা হয়ে যায়। খোলসা করে না বললে সে যে কিছুই মাথায় ঢোকাতে পারছে না। তারপর আচমকাই খবরের কাগজে সেদিন ছোট করে এক কোনায় দেখল লেখা আছে নিউট্রিমিল্ক নিয়ে একটা খবর। বেশ মনোযোগ সহকারে পড়ল। কেমন ভয় ভয় করতে লাগলো তিন্নির। না চাইতেই তার আকাশে সে দেখতে পাচ্ছে কালো মেঘ পুঞ্জীভূত হচ্ছে। সে টের পাচ্ছে বিরাট একটা ঝড় ধেয়ে আসছে তার দিকে। কি করব আমি এখন? করা উচিত আমার? আমি তো মানসিকভাবে রজতের সঙ্গে বড্ড জড়িয়ে পড়েছি। আর যে আমার ফেরার উপায় নেই, যদি না রজত আমায় ছেঁটে ফেলে। মনটা বড্ড খারাপ হয়ে যায় তিন্নির। সেদিন কলেজ থেকে ফেরার সময় রজতের সাথে দেখা হলো। পেপারে খবরটা দেখেছ? সঙ্গে সঙ্গে কি এক রোষে যেন ফেটে পড়ল তিন্নি। কেন তুমি আমায় আগে বললে না? তিন্নির হাতটা চেপে ধরে ভীষণ মোলায়েম গলায় রজত বলে উঠল, আমার মুখ থেকে এই কথাটা শুনতে তোমার ভালো লাগতো না তিন্নি, এটা আমি হলপ করে বলতে পারি। যতই হোক তোমার বাবা উনি। আমার ভীষণ ভয় করছে রজত। কি হবে বলো তো? না না, আমি এমন কিছু করব না যাতে তোমার কোনো ক্ষতি হয় তিন্নি। এটুকু ভরসা আমার উপর করতে পারো। কিন্তু আমি তো তোমাদের দুজনকে যুযুধান প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছি। ভাবলেই আমার বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। সমাধান বের করে তবেই কোনো স্টেপ নেব। আমিও চারদিকে খোঁজ লাগাচ্ছি। বিশেষ করো বাবাকে আমি চিরকাল অন্যরকম ভাবেই ভেবে এসেছি। বাবাই আমাদের সততার, ভালো মানুষ হবার নৈতিক শিক্ষা দিয়ে এসছে ছোটবেলা থেকে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না রজত। না না, তুমি তোমার বাবাকে ভুল বুঝো না তিন্নি। হয়তো উনি নিরুপায়। এইসব রাজনীতি তুমি ঠিক বুঝবে না। উনি চক্র বয়ে হয়তো আটকে পড়েছেন, তোমাদের কথা ভেবে বেরোতে পারছেন না। আর যদি তোমার বাবা দুম করে চাকরিটা ছেড়ে দেন? না, ওই দারিদ্রের কথা, ওই কষ্টের কথা আমি মনে করতে চাই না। ওই টানাটানি সংসারে যে কি দুশ্চিন্তা আমার হতো তা বলার নয়। আর ওই অতীতের কষ্টের দিনগুলোতে ফিরে যেতে চাই না আমি। সেই চিন্তা ভাবনাটা তো তোমার বাবারও আছে, তাই না? তাহলে ভাবো যে উনি কতটা অসহায়, নিরুপায়। ওনাকে ভুল বোঝো না প্লিজ। শোনো, আমি যা যা বলবো যেমন ভাবে বলবো, অক্ষরে অক্ষরে যদি পালন করো তাহলে নিশ্চয়ই ফল পাবে। সব দিক রক্ষা করে হয়তো আমরা ঠিক বেরিয়ে আসতে পারবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমায় করতে হবে। আর তোমার সহযোগিতা না পেলে সেটা কিন্তু সম্ভব নয়।
কি? তোমার বাবা তো চিফ কেমিস্ট, নিশ্চয়ই ল্যাবের চাবি আছে ওনার কাছে। ওটা তোমাকে নিয়ে আসতে হবে। 1 ঘন্টার মধ্যে আমি আবার সেটা ফেরত দিয়ে দেবো। ওটা তো বাবা নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু অফিস ছাড়াও তো অন্য জায়গায় বেরোয় ছুটির দিনে। আচ্ছা, আমাকে একটু মনে করে বলো তো যে কোথায় কোথায় যায় আর কতক্ষণ সময়ের জন্য যায়? চিন্তায় পড়ে গেল তিন্নি। ইদানিং বাবা সেভাবে কোথাও গিয়ে বেশিক্ষণ সময় কাটায় না। একমাত্র রোববারই বাজার করতে যায় 1 ঘন্টা সময় নেয়। ভেবে ভেবে সেই কথাটাই বলল তিন্নি রজতকে। রজত ভুরু কোঁচকে চোখ শুরু করে কি যেন ভাবল, তারপর আঙুল মটকাতে মটকাতে বলল, আমি দেখি কি উপায় বের করতে পারি। আচ্ছা, তার আগে তোমায় বলি যে পরশুদিন সকাল 10টায় তুমি একদম ম্যারেজ রেজিস্ট্রির অফিসের সামনে দাঁড়িয়ে থাকবে। রজত, কেন, আমাকে বিয়ে করতে তুমি রাজি নও? কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিন্নি দাঁড়িয়ে রইল সেখানে। বুকের ভেতরে তখন তার তুমুল আলোড়ন। কোম্পানির গাড়িতে করে ফিরছিল সোহম। একটা ফোন এলো। পরিচিত নম্বর নয়। কানে নিতেই গম্ভীর গলায় কে যেন বলে উঠল, সোহম বাগচি বলছেন কি? হ্যাঁ, বলছি। ধরুন, একটু কথা বলুন। আমি থানার ওসি বলছি, ফ্যাক্টরিতে একটু আসতে হবে। আমি কেন? আমি আবার কি করলাম? আপনি তো কোম্পানির চিফ কেমিস্ট। সংবাদপত্র মিডিয়া যে সরগরম তা নিশ্চয়ই জানেন। দুধের ফর্মুলা তো আপনারই তৈরি করা। আপনি আসবেন না তো কে আসবে? তা আপনি নিজে আসবেন নাকি খাতির করে বাড়ি থেকে আমরাই নিয়ে আসবো? মুহূর্তে পায়ের তলার মাটি যেন সরে গেল। প্রবল সুনামি যেন ধেয়ে আসছে তার দিকে। কোম্পানির বড় সাহেবরা যে সবাই এখন তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেরা ভালো সেজে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাড়ি থেকে হাতকড়া পরার চেয়ে না হয় ফ্যাক্টরিতেই বেইজ্জতি হোক। ছেলে মেয়ের দুটো সরল সহজ মুখ চোখের সামনে ভেসে উঠল। ঘরে বাইরে পাড়ায় আত্মীয়দের মাঝে সমাজে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। কি ভাববে তারা? তার এই অসহায়তা কেউ কি বুঝতে পারবে? এইসব চিন্তা করতে করতে আরেকটা ফোন ঢুকল। এও আরেক অচেনা নম্বর। না জানি আর কত কে অপেক্ষা করছে তার জন্য। ফোনটা ধরতেই এক অচেনা কণ্ঠস্বর বলে উঠল, চিন্তা করবেন না, আমি আপনার লয়ার বিভাস সেনগুপ্ত। আমার লয়ার? কে ঠিক করলো আপনাকে? আপনার জামাই। কি বলছেন কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিন নিন, একটু কথা বলুন। সোহম একটু আশ্চর্যই হলো, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। অন্য প্রান্তে তিন্নি একটু চমকেই গেল নিজের আত্মজার গলা শুনে। বাবা, আমরা বিয়ে করেছি। সে কি? মানে তোর বিয়ে তো আমি দিতাম রে। হ্যাঁ জানি দিতেন, কিন্তু আমার সঙ্গে দিতেন কিনা এটা নিয়ে একটু সংশয় ছিলাম, তাই করেই নিলাম আর কি। বেশ কৌতুক আর আত্মবিশ্বাসের গলায় উত্তর দিল রজত। মনে মনে অনেক রাগে পুষে রেখেছেন রজতের বিরুদ্ধে, কিন্তু এখন যেন একটা অভিযোগের তীরও তুনির থেকে বার করতে পারলেন না। সেটা রজত বর্তমানে তার জামাই হয়ে গেছে বলে কি? তবে বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। মেয়েটা তবে পর হয়ে গেল, কেমন হু হু করছে। বাবা, আপনি ভয় পাবেন না আর ঘাবড়েও যাবেন না। সত্যি এর থেকে ভালো সমাধান আমি ভেবে পাইনি। একটু তো জটিলতার সামনে প্রথমে পড়তেই হবে, কিন্তু আরো দেরি করলে আর আপনাকে ফিরিয়ে আনতে পারবো না। কি বলছো রজত? একটু খুলে বলো। আমাকে পুলিশ তলব করেছে, হয়তো আমি গ্রেফতার হব। হ্যাঁ, আমি সবটাই জানি। পুলিশকে আমি খবরটা দিয়েছি, আর আপনার জন্য উকিলও ঠিক করে নিয়েছি। আপনি কিন্তু সব সত্যি কথা বলবেন। কিন্তু পুলিশ মানবে কেন? বড় সাহেবরাও তো আর বসে থাকবেন না। আমি আপনাদের এক কর্মচারীর সাহায্যে কিছু গোপন ক্যামেরা ফিট করে রেখেছিলাম। প্লিজ নামটা জানতে চাইবেন না। তাতে মূলত পরিকল্পনা যে ওদেরই, সেটা অবশ্য রেকর্ড হয়েছে। আর আপনি হয়তো সঙ্গত কারণেই চাকরিটা ছাড়তে পারেননি, কিন্তু কিছু শাস্তি তো পেতেই হবে। আমি সবসময় আপনার পাশে আছি। আমার অপরাধ মাফ করবেন বাবা, এছাড়া আর কোনো উপায় দেখলাম না। আপনার অবস্থান এবং বর্তমান অবস্থা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করেছি,
আপনি হয়তো সত্যিই সংসারের কথা ভেবে কোনো সাহসী পদক্ষেপ নিতে পারেননি, তাই আমি কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি। আর আজ থেকে তো তিন্নির সব দায়িত্ব আমার। তিন্নির ভাই মানে আমারও ভাই, ওর দায়িত্ব এখন থেকে আমার। আর আপনার মামলা চালানোর খরচটাও আমার। আমার ধৃষ্টতা মাফ করবেন, কিন্তু আমার একান্ত অনুরোধ, আপনি সমস্ত সত্যি কথা বলবেন এবং পুলিশের সাথে সহযোগিতা করবেন। এরা কিন্তু মাকড়সার জালের মতো আপনাকে জড়িয়ে ধরবে, আর এইখানেই এটার ইতি টানতে হবে। ভীষণ শীত করছিল সোহমের। গাড়ি তীর বেগে ছুটে চলেছে ফ্যাক্টরির দিকে। রজতী গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সোহমকে। সঙ্গে রয়েছে তিন্নি আর তোতনও। নীরবতা ভেঙে সোহম রজতকে উদ্দেশ্য করে বলল, তুমি তো সবই জানো, তোমার কাছে আর কি লুকোবো বলো তো? আর কি আমার ফেরার পথ নেই রজত? না না, আমি যথাসম্ভব চেষ্টা করছি। হয়তো খুব বেশি দিন আপনাকে শ্রীঘরবাস করতে হবে না। অজান্তি মুখ দিয়ে বেরিয়ে গেল। শ্রীঘরবাস? কোম্পানির পুরনো ফর্মুলা বদলে নতুন ঘাতককারী দুধের ফর্মুলা কার হাত দিয়ে দিয়েছে? নিশ্চয়ই কোম্পানির চিফ কেমিস্টের হাত দিয়ে। আরও কত শিশু অসুস্থ হয়েছে তার খোঁজ রাখেন। আপনাকে হাজতে পড়ে ওরা যদি সৎপথে চলতো, আমার কিছু বলার ছিল না। কিন্তু আপনাকে স্কেপগোট বানিয়ে ওরা জাস্ট মুনাফা লুটবে, অন্যায় করেই যাবে, এবং শেষ পর্যন্ত আপনাকে দিয়ে জেলের ঘানিও টানাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। আর এটা তো আমি জেনে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। হ্যাঁ গো বাবা, বিশ্বাস করো, ও একদম ভিতরের খবর জেনেই বলছে। খুব শিগগিরই একটা কমিটি গঠন হচ্ছে এই দুগ্ধপোষ্য শিশুদের দুধের ইন্সপেকশনের জন্য। সে খবর আপনার কোম্পানিও রাখে, আর ওই কারণে আপনাকে আটকাচ্ছে নানান প্রলোভন দেখিয়ে, যাতে আপনি চাকরি না ছাড়েন। আপনাকে শিখণ্ডি খাড়া করে ওরা সততার ধ্বজা তুলবে, আপনাকে পুলিশের হাতে তুলে দেবে। এটা তো আমি কিছুতেই হতে দেব না। আর তাই আমি পুলিশকে খবর দিয়েছি, এবং আপনার শাস্তি যাতে যত সামান্য হয় তাই উকিলও ঠিক করেছি। তাছাড়া সবকিছুতে আপনার বড় ছেলের মতোই সবসময় আপনার পাশে থাকবো, কথা দিলাম। এমন চাপানুতোর পরিস্থিতির মধ্যেও বেশ নির্ভার লাগলো সোহমের। দলা পাকানো কান্নাটা অতর্কিতে বেরিয়ে এলো। বড় ছোট মনে হচ্ছিল নিজেকে এই ছেলেটার সামনে। ততক্ষণে তিন্নি আর তোতন তাকে সাহস যোগাচ্ছে। এমন দুঃসময়ে এই হীরের টুকরো ছেলে মেয়েগুলো তার পাশে এসে দাঁড়িয়েছে। কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। কি বলে যে ধন্যবাদ দেবে ঈশ্বরকে সে ভেবে পায় না। সোহমের মনে হলো তার চেয়ে সুখী পিতা এ বিশ্বে আর কেউ নেই, কেউ না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন বৈশাখী ঠাকুরের লেখা ধবল বিষ। গল্পের কথক অর্পণ, সোহমের ভূমিকায় সোমক, তিন্নি বিহু, তোতন অর্ণব, রজত অরিজিৎ, স্যার রজতের দাদা সুদীপ্ত ঘোষ, ত্রিপাঠী সৌমিক ব্যানার্জি, সুব্রত অনির্বাণ, সাহেব তাপস, টন্ডন সৌমিক পোদ্দার, লয়ার বিশ্বজিৎ, সিইও কল্পলাল, রিতম রাজীব, পুলিশ অমরজিৎ, ওসি উজ্জ্বল এবং বিভাস সুদীপ্ত রায়। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।